হ্যালো এভরিওয়ান। তো আজকের আমার এই ভিডিওটি হচ্ছে যারা মোটামুটি এই বছরে অ্যাডমিশন টেস্ট দিয়ে এখন ক্লান্ত আর পারছেন না, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং প্ল্যান করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন, একটা কলেজে ভর্তি হবেন, সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করবেন, তাদের জন্য আমি আমার এই ভিডিওতে যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো হচ্ছে আমার ৫-৬ বছর ধরে নির্ঘুম রাত, চোখের পানি, বুকের ভিতরের কষ্ট চেপে রাখা, হাহাকার করা সেই কথাগুলো বলবো। এই কথাগুলো এই জন্য বলতে চাই যাতে যারা আমার মতো আছে, আমার মতো, তারা যাতে ৫-৬ বছর জীবন থেকে এভাবে নষ্ট না করে, আমার মতো চোখের কোণ থেকে পানি যাতে তাদের না পড়ে, তাদের ভিতরে যাতে আমার মতো ৫-৬ বছর ধরে হাহাকার জমিয়ে রাখতে না হয়, তাদের জন্য। কারণ যেই কষ্টটা আমি পেয়েছি, নতুন করে যারা এই কষ্টটা পাবে সেটা আমি অনুভব করতে পারি। তো যেই কারণেই হোক না কেন, আমি আমার নিজের দোষটাই দিব। হয়তোবা আমি ওই সময়টাতে, সেই অ্যাডমিশন টেস্টের সেই সময়টাতে আমি আসলে সেভাবে হয়তোবা প্রিপারেশন নিতে পারি নাই, এজন্য হয়তোবা আমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। আমি আমার নিজেকেই দোষারোপ করব এবং আমি এই ৬ বছর ধরে আমি নিজেকেই দোষ দিয়ে এসেছি। তো যদিও আমি মাত্র ২টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আর কোথাও এক্সামটা দেইনি, আমি বিভিন্ন কারণে তখন অকুপাইড ছিলাম। আমি এগুলোকে আসলে আমি করব না, আমি এগুলোকে সমস্যা মনে করি না। আসলে আমারই দোষ ছিল, এই জন্য আমি চান্স পাইনি, আমি সেটাই বলবো। ওকে, তো ছোটোবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। বাবা মায়ের খুব বড় স্বপ্ন ছিল ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, যেটা থাকে আমাদের দেশে বাবা মায়ের যে স্বপ্নগুলো থাকে একটা সন্তান নিয়ে, আমার বাবা মায়েরও সেটাই ছিল। এবং সেই স্বপ্নটা থাকলেও তারা না আসলে মানে জানি না, সবার সবার বাবা মায়ের ক্ষেত্রে সব বাবা মাই হয়তো বা এরকম। আমি আমার বাবা মাকে দেখেছি, আমার জ্ঞান হওয়ার পর থেকে একটা মানুষের জীবনে তো তার নিজেকে নিয়ে কিছু স্বপ্ন থাকে, যেমন আমার আছে। তো আমার বাবা মায়ের স্বপ্ন দেখেছে আমাদেরকে নিয়ে, তাদের স্বপ্নটাই ছিল আমাদেরকে নিয়ে। তাদের শয়নের স্বপ্নে শুধু আমরা আমরা বড় হব, আমরা ভালো কিছু করব, এটাই ছিল তাদের লাইফের একটাই স্বপ্ন, একটাই স্বপ্ন, শুধু এটাই ছিল। তো যখন কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, তো তখন বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। যদিও আমার কোনো আগ্রহ ছিল না, সেখানেও অন্য একটা কারণ ছিল, সেটাও আমি আমার দোষই দিব, সেটা তো আমি আমার দোষই দিব। কারণ একটা স্টুডেন্ট সে যখন এইচএসসি কমপ্লিট করে তখন তার বয়স মোটামুটি 18-19 হবে। তো তখনও তো তার উপরে আসলে কেউ কোনো ডিসিশন যদি চাপায় কেউ, তাহলে আমি মনে করবো এটা আসলে তারই দোষ। তার হয়তো বা সেই রিয়্যাক্ট করার বা তার নিজের ডিসিশন নেওয়ার সেই তার ক্যাপাবিলিটি তার নাই, এটা তার দোষ, আমি সেটাই বলবো। তো এখন বর্তমান এই সময়, আগের ছেলেমেয়ে হলে কথা ছিল, বাট আমাদের এই সময়ে আমরা যে সোশ্যাল মিডিয়া চালাই, আমরা তো আগের মানুষের তুলনায় বয়সে অনেক বেশি ম্যাচিউর, আমরা অনেক অনেক বেশি কিছু আমরা বুঝি, আমরা দুনিয়ার সব কিছু এখন সবার হাতে হাতে ফোন, আমরা সব কিছু জানি। তারপরেও যদি আমাদের লাইফে কেউ কোনো ডিসিশন চাপায়, সেটা আমি মনে করবো আসলে মনে হয় তারই দোষ। কারণ সে কেন সেটা কনভিন্স করতে পারে নাই, সে কেন তার সেই ক্ষমতাটা নাই তার নিজের পছন্দের জায়গাটাকে প্রায়োরিটি দেয়া। তো যাই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। তো এখন আমি আমার এই 5 বছর 6 বছরের জার্নিটা বলি। একে তো করোনার জন্য আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মানে আমরা বছর জানি 12 মাসে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে মনে হয় যে একটা বছর হয় 14 থেকে 16 মাসে একটা ইয়ার শেষ হয়। তো এটা হচ্ছে যে খুবই ইউনিক পুরো পৃথিবীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সেশনটা বা একটা ইয়ার এত সময় নিয়ে যায়। যাই হোক, তো সময় তো যা গেছে গেছে, আরও করোনা ছিল, এরপরে আরও বেশি সময় গেছে, একটা অনার্স করতে 6 বছর 7 বছর লেগে গেল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে একটা স্কুল কলেজে পড়েছি, আমাদের সহপাঠী ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, নিজের মতো সেরকম মেশার মতো 2-4 জন ফ্রেন্ড তো অবশ্যই প্রতিটা ক্লাসেই পেয়েছি। কিন্তু একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই কলেজে, যেখানে কিনা আমি আমার মতো বা আমি মিশতে পারি, আমি দুটো গল্প করতে পারি, আমি আমার মনের কথা শেয়ার করতে পারি, আমি একটু পড়াশোনা শেয়ার করতে পারি, বা একটা থাকে না 2-1 জন বন্ধুবান্ধব যার সাথে আমরা মিলাই পড়াশোনা করতে পারি, এটা তো ছোটোবেলা থেকেই আমাদের প্রতিটা ক্লাসে থাকে। তো একটু পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারি, এরকমের পুরো 6 বছর পড়াশোনার লাইফে আমি এরকম একজন পাই নাই, নট এ সিঙ্গেল একজন পাইনি যার সাথে আমি ম্যাচ করি, যার সাথে আমি দুটো কথা বলতে পারি, যার সাথে আমি একটু মন খুলে গল্প করতে পারি, যার সাথে আমি পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারি, এরকম আমি একটা মানুষ পাই নাই। হ্যাঁ, এরপরে টিচারদের কথা আর কি বলবো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে যারা ভর্তি হয় তাদেরকে শিক্ষকরা, ম্যাক্সিমাম শিক্ষকরাই মনে করেন জাস্ট মানে মানুষ না, এরা জাস্ট পশু আছে না, পশুর নামে এরা হচ্ছে সেভাবেই হচ্ছে এই স্টুডেন্টদেরকে সম্বোধন করে। গরু, ছাগল, গাধা, এগুলোই হচ্ছে তাদের নাম।
আপনার বাবা মায়ের দেওয়ার নামটা না আসলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে ওই নামটা আপনার থাকবে না। ম্যাক্সিমাম টিচাররাই আপনাদেরকে এভাবেই সম্বোধন করবে যারা ভর্তি হবেন। তো এই হচ্ছে অবস্থা। এরপরে একটা স্টুডেন্ট সে ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, হয়তো বা ফার্স্ট ইয়ারে তুই তাকারি বললো, সেকেন্ড ইয়ারে বললো, বাট একটা স্টুডেন্ট অনার্স থার্ড ইয়ারে, একটা স্টুডেন্ট অনার্স ফোর্থ ইয়ারে, একটা স্টুডেন্ট মাস্টার্সে পড়তেছে, তখনও ম্যাক্সিমাম টিচাররাই তুই তোকারি করে হচ্ছে ডাকে। মানে এটা হচ্ছে খুব নর্মাল, এমন না যে আপনি একটা অন্যায় করছেন দেখে আপনাকে তুই তোকারি করবে, সেটা না। আপনাকে নর্মালি তুই তোকারি করে আপনাকে সম্বোধন করা হবে। তুই তোকারি মানে এই মেন্টালিটি যাদের আছে, যারা নিতে পারবেন তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওকে, কিন্তু আমার জন্য না। আমি ছোটোবেলা থেকে আমাকে যারা তুমি থেকে তুই বলে তাদেরকে আমি সবসময় অ্যাভয়েড করে চলতাম, কিন্তু এই একটা জায়গায় অ্যাভয়েড করার আমার সেই সুযোগ ছিল না। ম্যাক্সিমাম টিচাররাই তুই করে সবাইকে, শুধুমাত্র নট অনলি মি, তুই করে ডাকতো, যেটা মানে কি বলবো আর। এরপরে আপনার ফ্রেন্ড লিস্টে যদি কোনো শিক্ষক থাকেন তাহলে তো কথাই নাই। আপনি কি কাভার ফটো দিচ্ছেন, আপনি কি প্রোফাইল পিক দিচ্ছেন, আপনি কি পোস্ট দিচ্ছেন, আপনি কি রিলস দিচ্ছেন, এই সব কিছু তারা খেয়াল করবে এবং এর পরবর্তী দিন ক্লাসে হচ্ছে এটা নিয়ে খুবই খুবই জঘন্যভাবে, খুব নোংরাভাবে সেই জিনিসগুলো নিয়ে খুব হাসি তামসা মজা করবে, খুবই হাসি তামসা মজা করবে। আপনার আপনার বডি শেম করতে পারে, আপনার চেহারা নিয়ে কথা বলতে পারে। মেয়েরা যারা আবার মাস্ক পরবে, মুখ আটকানো থাকবে, তাদেরকে নিয়ে বিভিন্ন হাসি মজা করতে হবে, এবং সেগুলো খুব জঘন্য, এগুলো আসলে নেওয়া যায় না। খুবই আঞ্চলিক ভাষায় যা ইচ্ছা তাই কথাবার্তা বলবে, এদিকে আয় ওইটা ধর সেইটা কর, মানে কি বলবো। আর এরপরে তো যেই ভাষাগুলো ব্যবহার করা হয়, আপনার নাম আর নাম থাকবে না, সেটা তো আছেই। এরপরে বলবো যে সাবজেক্টগুলোতে প্রাইভেট থাকে। কারণ আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, তো আমার ডিপার্টমেন্টে 4-5 জন শিক্ষক ছিল, তাদের মধ্যে মোটামুটি স্টুডেন্ট পড়ানো নিয়ে একটা কামড়াকামড়ি চলে। হ্যাঁ, আপনি যদি একজনের কাছে পড়েন, বাকিরা হচ্ছে আপনাদেরকে দেখতে পারবে না। যেই গ্রুপটা আরেকজনের কাছে পড়ে তার কাছে পড়েন না, বা আরও 2-3 জন যারা আসে তাদের কাছে আপনি একসাথে কয়জনের কাছে পড়বেন, তাই না? অনার্সে প্রাইভেট পড়ে এটা তো অনেক বেশি, প্রায় অনার্সে কেন প্রাইভেট পড়বে একটা স্টুডেন্ট, তাই না? তো একজনের কাছে পড়বেন, বাকি 3-4 জন হচ্ছে যে আপনাদের পিছনে সবসময় লেগে থাকবে। ক্লাসে কোনো একটা কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে না পারলে যা ইচ্ছা তাই একদম, কারণ মনের ভিতরে খুব রাগ, মানে কি করবে, আপনাকে পারলে হচ্ছে যে এরা গায়ে হাত তুলবে, এরকম অবস্থা। তো একজনের কাছে পড়লে বাকি 3-4 জন আবার হচ্ছে দেখতে পারবে না, প্রচুর ক্ষোভ। এরপরে হচ্ছে আপনি ইনকোর্স পরীক্ষা দিবেন, টেস্ট পরীক্ষা দিবেন, নাম্বার তো কম দিবে, যা দিবে দিবে। এরপরে হচ্ছে আপনার ইনকোর্সের নাম্বার কম করে দিয়ে দিবে। মানে যাদের কাছে পড়ি না, 2-1 জনের কথা মাঝে মাঝে শুনি, যারা নাম্বার দেয় এবং ডিপার্টমেন্টে 2-1 জন স্টুডেন্ট যারা থাকে, ওরা আবার ওই ডিপার্টমেন্টে হয়তো বা ছোটো ক্ষেত্রে চাকরি বাকরি করে, তো ওরা মাঝে মাঝে খেয়াল করে বা ওরা দেখে ডিপার্টমেন্টে কাজ করার সময় যে আমাদের কি নাম্বার দেয়, তখন দেখা যায় যে এরা 10-12 এর বেশি হচ্ছে নাম্বারই দেয় না, কিন্তু দেখা যায় তাদের পরিচিত, তাদের কাছে পড়ে, তাদেরকে হয়তো বা 20-20 দিয়ে দেয়। এটা তো আছেই। এর পরবর্তীতে বলবো যে পরীক্ষার পরের, হ্যাঁ, এগুলো গেল কলেজ নিয়ে। এরপরে হচ্ছে যেই জিনিসটা সেই কলেজের হাতে নাই বা সেই কলেজের শিক্ষকদের হাতে নাই, যেই জিনিসটা আপনার হাতে নাই, সেখানে কি হয়, আপনি একটা ফাইনাল পরীক্ষা দিবেন, আপনি যেই সাবজেক্ট খুবই ভালো পরীক্ষা দিবেন, যেখানে আপনি এক্সপেক্ট করবেন যে A+ আসবে, সেখানে দেখা যাবে যে আপনার ফেলও আসতে পারে। এছাড়া দেখা যাবে যে আপনার B আসবে, C আসবে, C- আসবে, C+ আসবে, এইটাই বেশি আসে। তো এটার আমি যখন আমার সেকেন্ড ইয়ার একটা পরীক্ষা দিই, ট্যাক্সেশন অফ বাংলাদেশ, সেই সাবজেক্টটার পরীক্ষা এতটা ভালো হয়, এবং সেটা ম্যাথ পরীক্ষা, এমন না যে আমি থিওরি লিখছি নাম্বার আমাকে, থিওরি তো মানুষ ওইভাবে লাইন টু লাইন মুখস্থ রাখতে পারে না, তো কমাইয়ে দিতে পারে, কিন্তু সেই সুযোগও নাই, ম্যাথ ছিল। তো সেখানে আমি এমনভাবে পরীক্ষা দিয়েছি 80 মার্কস, একদম মানে 1 মার্কস কাটার মতো, 1-2 মার্কস কাটার মতো সেই সুযোগটাও নাই। তো এর মধ্যে দেখা গেল যে আমি আসলে সেই সাবজেক্টে, যাই হোক C+ আসে নাই, বাট সেটাতে A+ আসে নাই, A+-এর থেকে কম একটা মার্কস আসছিল। এরপরে আমি থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পরীক্ষাটা দিলাম, সেই প্রশ্নটাই মোটামুটি হার্ড হয়েছিল। থার্ড ইয়ারে আমাদের মোটামুটি সব প্রশ্নই হার্ড হয়েছিল। যাই হোক, এখন তো প্রশ্ন করার ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে, খুবই কঠিন প্রশ্ন আসে। আপনার ফুল বই কাভারগুলো দেখা যাবে যে আপনি সব করতে পারবেন না, আপনার সব কমন পড়বে না। তো থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, সেই পরীক্ষাটা আমি তো আসলে ভয়েই ছিলাম যে পাস করব কি না, কিন্তু সেই সাবজেক্টটাতে দেখা গেলো যে আমার A+ আসছে।
তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা। তো এ প্লাস আসছে, এটাতে খুশি হওয়ার কিছু নাই, কারণ আপনি যদি 6টা সাবজেক্ট পরীক্ষা দেন, আপনার যদি 6টা সাবজেক্টের 5টা সাবজেক্ট খুবই ভালো পরীক্ষা দিয়েছেন, যেটাতে আপনি এ প্লাস এক্সপেক্ট করেন, সেই 5টা সাবজেক্টে দেখবেন যে সি প্লাস করে 5টা আসছে। একটা সাবজেক্ট আপনি খারাপ পরীক্ষা দেবেন কিন্তু সেটাতে এ প্লাস আসছে, তো এখানে আসলে কোনো লাভ নাই, লসই বেশি। কারণ আপনার নাম্বার কমটাই বেশি আসবে, বেশি আসে সেটা খুব কম। আপনাকে বেশি নাম্বার হয়তো বা একটা সাবজেক্টে আপনার আসবে, কিন্তু ম্যাক্সিমামটাতেই আপনার যেটা এক্সপেক্ট করবেন তার থেকে খুবই 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 কম নাম্বার আসবে, এমনকি ফেলও আসতে পারে। তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা। তো এটা আমাদের হাতে নাই। তারপরে হচ্ছে এই অবস্থা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ইচ্ছেগুলো চেঞ্জ করতে পারবেন না। এরপরে হচ্ছে পরবর্তীতে পূর্ণ মূল্যায়নের জন্য 1200 টাকা করে ফেললো যে খাতা। এর আগে নাকি শুধুমাত্র নাম্বার গণনা করতো, এখন নাম্বার গণনা করবেন, এখন নাকি পুরো খাতাটাই দেখবে। এই জন্য 2টা সাবজেক্টে 2400 টাকা খরচ করে অ্যাপ্লাই করলাম, সেখানেও দেখা গেল নো চেঞ্জ, কোনো পরিবর্তনই হলো না। আমার 2400 টাকা জাস্ট পানিতে ফেলে দিলাম। তো আমি তো শিওর না হলে বা নাম্বার বাড়ার মতো অপশন না থাকলে তো 2400 টাকা আমার খরচ করার কথা না, কিন্তু একটা নাম্বারও বাড়ে নাই, তার মানে মনে হয়েছে যে আসলে খাতাই দেখে নাই, শুধুমাত্র টাকা নিয়েছে। তো যাই হোক, আমি এটাই বলবো আপনাদের জন্য, যাদের মোটামুটি মাথায় কিছু আছে, পড়াশোনা করার আগ্রহ আছে, বা জীবনে এই পড়াশোনাটাকে ইউজ করে জীবনে ভালো কিছু করার আগ্রহ আছে, প্ল্যান আছে, তাদেরকে বলবো, যদি কষ্ট হয় ফ্যামিলির, যদি সেই আর্থিক অবস্থা নাও থাকে, দেখুন আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছেন, আপনার বয়স কিন্তু মোটামুটি 18-19 বছর বয়স। এর পরবর্তীতে আপনার বয়স, এখন আপনি যেই বয়সে আছেন বা আপনার হাতে যেই পরিমাণে রিসোর্স আছে, তো এখন আসলে সেই আমার বয়স 30 হওয়ার আগে আমি ইনকাম করতে পারবো না, এই আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে। বা এখনও এটা ছোট কাজ, ওইটা ছোট কাজ, এই হিসাব করার সময় এখন আর নাই। মানুষ কে কী বলো না বললো, এতে কিচ্ছু যায় আসে না। আপনাকে এটাই বলবো, টিউশনি করান, পার্ট টাইম ছোটোখাটো যা জব পান সেগুলো করেন। এগুলো করে আপনি একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়েন, যেই সাবজেক্টটাতে ভালো একটা ফিউচার আছে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি, সেখানে কিন্তু আপনার টাইম টু টাইম একটা প্রোগ্রাম শেষও হয়ে যায়, আর এরপর হচ্ছে আপনি যদি ভালো পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টও ভালো হয়। আপনার এখানে কিন্তু আপনাকে কম নাম্বার দিবে বা কিছু করবে, আপনি মানে খাতাই দেখবে না, এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এতটা খারাপ অবস্থা প্রাইভেট ইউনিভার্সিটিতে অন্তত পক্ষে নাই, আমার যতটুকু ধারণা। তো বলবো যে প্রাইভেট পড়ান, পার্ট টাইম জব করেন, যা পারেন তাই করেন, নিজে কিছু আর্নিং করেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন। পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু একদম চান্স হয়ই নাই, বা সেকেন্ড টাইম যারা দিতে চান তারা সেকেন্ড টাইমের জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নেন, যাতে একদম মানে হয় এই পরিমাণে যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে যে না আমার হবেই, তাহলে আপনি 1 বছর লস দিয়ে আপনি আবার প্রিপারেশন নিতে পারেন। যদি সেই কনফিডেন্স না থাকে বা সেই ধৈর্য না থাকে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে যান, এরপরে আর্নিং করেন, ফ্যামিলি থেকে কিছুটা সাপোর্ট নেন। যাদের একদম সাপোর্ট নেই তাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে, তাদের আরও বেশি পরিশ্রম করে আর্নিং করেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কিন্তু আবার শুধুমাত্র আনন্দ ফুর্তি আড্ডাবাজি করলেই হবে না। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, ভালো রেজাল্ট হবে সেখান থেকে শেখার জন্য এবং ভালো একটা ফিউচারের জন্য। এই মেন্টালিটি যদি থাকে তাহলে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। আমি আপনাদেরকে এনকারেজ করব এই বিষয়টাতেই, যে আপনারা একদম কোথাও চান্স হয় নাই বা সেকেন্ড টাইম যারা অলরেডি আপনারা সেকেন্ড টাইম দিয়ে ফেলছেন, আর তো কোনো অপশন নাই, তো আর যাদের ওইভাবে কনফিডেন্স নাই যে আপনার হবে বা সেই ধৈর্য নাই, তাদেরকে বলবো আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতেই ভর্তি হন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, যদিও সে চাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি করতে, বাট সে যতই বৃদ্ধি করতে চাক না কেন, কি বলবো আর, আসলে আমাদের ইউনিভার্সিটির কথা কি বলবো, আমরা তো আসলে অনেক পরিবর্তনই দেখেছি, আমরা মনেও করেছি অনেক পরিবর্তন হবে, এই দেশেরই অনেক পরিবর্তন হবে, কিন্তু আসলে নো চেঞ্জ। আর চেঞ্জ যে কবে হবে সেটা নিয়ে, যেখানে আমার দেশের কোনো পরিবর্তন আদৌ হবে কি না এবং কত বছর পরে হবে সেটা নিয়ে যখন কোনো অনুমান করতে পারছি না, সেখানে একটা ইউনিভার্সিটি, এত বড় একটা ইউনিভার্সিটিতে যে কোনো পরিবর্তন আসবে বা সেই পরিবর্তনটা কতটা, যেটা আপনার উপরে কোনো খারাপ এফেক্ট পড়বে না, এটা আসলে বলা যায় না। তো আমি এটাই বলবো, পরিশ্রম করেন, ফোকাস থাকেন, কে কী বললো না বললো এগুলো কোনো কিছু ধার ধারেন না, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হন,
যাদের ফ্যামিলির সাপোর্ট আছে তারা তো অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আর যাদের একদম নাই, একদম নাই, কি বলবো আর, আসলে আমরা কিছু বলার নাই। তো যাদের আসলে একদমই সামর্থ্য নাই, একদমই হচ্ছে পারবেন না, উল্টা আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, তাহলে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া তার কোনো গতি নেই। তারা আসলে এখানে ভর্তি হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।